আসসালামু আলাইকুম। মেডিওয়ে শিক্ষা পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের এক নতুন লেকচার ক্লাসে চলে এসেছি। এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অণুজীবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিকিউ টপিক, সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। এবং ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যতগুলো উপধাপ আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপধাপ হচ্ছে ভাইয়া হেপাটিক সাইজোগনি। এবং তোমাদের কলেজের পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিকিউ টপিক হচ্ছে হেপাটিক সাইজোগনি। তোমাকে হেপাটিক সাইজোগনির সার্বিক চিত্র এঁকে পুরো প্রক্রিয়াটা বর্ণনা করতে হয়। তাহলে আমরা ভাইয়া আজকে একটা ধারাবাহিক কিছু পড়াশোনার মাধ্যমে, ধারাবাহিক কিছু কথার মাধ্যমে আমরা সার্বিকভাবে এই হেপাটিক সাইজোগনি প্রক্রিয়াটা সুন্দরভাবে বুঝে ফেলবো, যেন তুমি পরীক্ষায় সুন্দর মতো অ্যান্সার করতে পারো। সুতরাং মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শোনো, ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে ভাই আমরা পড়া শুরু করছি। শুরু হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনি। তুমি কিন্তু জানো ভাইয়া, তোমাদের গত ক্লাসে পড়িয়েছিল, বলো তো কোন মশকের মাধ্যমে ম্যালেরিয়ার পরজীবী বা ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে বাহিত হয়? সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকের মাধ্যমে। তো তুমি চিত্রের দিকে একটু ভাইয়া তাকাও, তোমাকে আমি জাস্ট বোঝানোর স্বার্থে বললাম। মনে করো এটা আমাদের একটা স্ত্রী অ্যানোফিলিস মশকি, আর এটা মনে করো একটা ভাইয়া মানুষ। তাহলে হবে কি, ধরো একটা স্ত্রী অ্যানোফিলিস মশকি যখন মানুষকে ভাইয়া কামড়াবে, তখন যে ঘটনাটা ঘটবে, এই স্ত্রী অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়ার যে জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম জীবাণু, ওই জীবাণু ভাইয়া মানবদেহে প্রবেশ করবে। ভাইয়া কি বললো, যখন একটা স্ত্রী অ্যানোফিলিস মশকি মানুষকে কামড়াবে অর্থাৎ মানুষের রক্ত খাওয়ার চেষ্টা করবে, তখন ওই মশকির লালা গ্রন্থি থেকে প্লাজমোডিয়াম জীবাণু বা ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশ করবে। এই ধরো জীবাণুগুলো মানবদেহে প্রবেশ করলো। তুমি বলো তো জীবাণুটা ভাইয়া মানবদেহের কোথায় প্রবেশ করবে? অবশ্যই, যেহেতু মশা রক্ত খাচ্ছে, তার মানে জীবাণু অবশ্যই মানবদেহে কোথায় প্রবেশ করবে? যে কোনো একটা রক্তনালীতে, বা সহজ কথায় রক্তে। তার মানে মশা কামড়ানোর ফলে মশকের লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়ার জীবাণু মানুষের রক্তে প্রবেশ করে। এখন মজার ব্যাপার ভাইয়া, এই যে জীবাণুগুলো, যেগুলো প্লাজমোডিয়াম যে জীবাণুগুলো অ্যানোফিলিস মশকি থেকে মানুষের দেহে ভাইয়া প্রবেশ করলো, এই জীবাণুগুলো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। সে মানবদেহে রোগের সৃষ্টি করবে, অযৌন জনন সংঘটিত করবে। এবং এই জীবাণুগুলোর ভাইয়া একটা সুন্দর নাম আছে, এই জীবাণুগুলোকে ভাইয়া বলা হয় স্পোরোজয়েট। এই জীবাণুগুলোকে ভাইয়া কি বলা হয়? এই জীবাণুগুলোকে ভাইয়া বলা হয় স্পোরোজয়েট। সুতরাং আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও। একটা অ্যানোফিলিস মশকি যখন মানুষকে কামড়ায়, তখন অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়ার জীবাণু মানুষের রক্তস্রোতে বা ব্লাড স্ট্রিমে প্রবেশ করে, এবং সেই জীবাণুর নাম কি হয়? সেই জীবাণুকে বলা হয় ভাইয়া স্পোরোজয়েট। এবার তুমি চিন্তা করো, এই যে ভাইয়া জীবাণুটা রক্তের মধ্যে ভাইয়া প্রবেশ করলো, এখন হবে কি ভাইয়া, এই যে আমাদের যে লিভার বা আমাদের যকৃত, আমাদের লিভার থেকে এক ধরনের ভাইয়া রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। লিভার থেকে কি হয়? লিভার থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, এবং সেই এক ধরনের রাসায়নিক পদার্থের প্রভাবে এই স্পোরোজয়েটগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমার যকৃত কোষ বা লিভারে পৌঁছায়। ভাইয়া কি বললো? ভাইয়া বললো যে স্পোরোজয়েটগুলো যখন রক্তস্রোতে প্রবেশ করে, তখন লিভার থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, এবং সেই রাসায়নিকের প্রভাবে স্পোরোজয়েটগুলো ভাইয়া কি করে? স্পোরোজয়েটগুলো রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে আমার লিভারের যে কোষ, আমার যকৃতের যে কোষ, অর্থাৎ কি লিভার বা যকৃত মানে হেপাটো, কোষ মানে সেল বা সাইট, অর্থাৎ ভাইয়া হেপাটোসাইটে প্রবেশ করে। ঠিক আছে, এবার তোমাকে যেটা জানতে হবে, এই যে প্রক্রিয়া, অর্থাৎ কি কোনো একটা রাসায়নিকের প্রভাবে কোনো একটা নির্দিষ্ট জীবাণু একটা নির্দিষ্ট দিকে গমন, এই সামগ্রিক ঘটনাকে ভাইয়া বলা হয় কেমোট্যাক্সিস। কি বলা হয় ভাইয়া? কেমোট্যাক্সিস। তুমি চিন্তা করো ভাইয়া, রাসায়নিক মানে কেমিক্যাল, কেমিক্যাল মানে ভাইয়া, কেমিক্যাল থেকে আমি সংক্ষেপে বলতে পারি ভাইয়া কেমো, এবং কোনো কিছুর প্রভাবে একটা সুনির্দিষ্ট দিকে চলনকে ভাইয়া বলা হয় ট্যাক্সিস বা দিকমুখিতা। সুতরাং রাসায়নিকের প্রভাবে স্পোরোজয়েটের লিভার বা যকৃত পর্যন্ত আসার ঘটনাকে বলা হয় কেমোট্যাক্সিস। ঠিক আছে, কেমোট্যাক্সিস।
তাহলে ভাইয়া আমরা মোটামুটি এটুকু হচ্ছে ভাইয়া বুঝে গেলাম। তাহলে তুমি একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে আমি তোমাকে প্রক্রিয়াটা বলি, মনোযোগ দিয়ে শোনো। একটা অ্যানোফিলিস মশকি যখন হচ্ছে মানুষকে কামড়াবে, মানুষের রক্তে অ্যানোফিলিস মশকি লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ কি স্পোরোজয়েড প্রবেশ করবে এবং সেই স্পোরোজয়েড পরবর্তীতে কেমোট্যাক্সিসের মাধ্যমে রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে যকৃতে এসে পৌঁছাবে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো ভাইয়া, যকৃত তো অবশ্যই কি অসংখ্য যকৃত কোষ দ্বারা তৈরি এবং প্রত্যেকটা যকৃত কোষকে ভাইয়া বলা হয় হচ্ছে হেপাটোসাইট। প্রত্যেকটা যকৃত কোষকে কি বলা হয়? হেপাটোসাইট। এখানে হেপাটো মানে হচ্ছে লিভার বা যকৃত, সাইট মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে ধরো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলি ভাইয়া, ধরো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য আঁকছি, ধরো এটা হচ্ছে আমার একটা যকৃত কোষ বা হেপাটোসাইট। তাহলে যেহেতু সে একটা যকৃত কোষ, সুতরাং অবশ্যই তার নিজস্বটা কি থাকবে ভাইয়া? অবশ্যই তার নিজস্ব একটা নিউক্লিয়াস থাকবে। তার মানে এটা হচ্ছে আমার একটা নিজস্ব নিউক্লিয়াসবাহী পূর্ণাঙ্গ যকৃত কোষ বা হেপাটোসাইট। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটা সুস্থ যকৃত কোষ বা হেপাটোসাইট, কি ঘটনা ঘটবে ভাইয়া? ওই যে ম্যালেরিয়ার যে জীবাণু অর্থাৎ ভাইয়া কি স্পোরোজয়েড, ওই স্পোরোজয়েড এসে করবে কি ভাইয়া? ওই লিভার বা যকৃতের এই হেপাটোসাইটকে আক্রমণ করবে। অর্থাৎ সে কি করবে? সে হচ্ছে ভাইয়া দেখো এই যে মাকু আকৃতির যে ভাইয়া জীবাণুটা অর্থাৎ ভাইয়া স্পোরোজয়েডটা, সে ভাইয়া করবে কি যকৃত কোষ বা হেপাটোসাইটের ভেতরে প্রবেশ করবে এবং হেপাটোসাইটের ভেতরে প্রবেশ করার মাধ্যমেই সে হচ্ছে ভাইয়া হেপাটিক সাইজোগনি প্রক্রিয়ার শুরু করবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া আমরা তাহলে এখন চলে আসব হেপাটিক সাইজোগনি প্রক্রিয়ায়। ভাইয়া তোমাদের গত ক্লাসে বলেছিল যে এই যে হেপাটিক সাইজোগনি প্রক্রিয়া, ওইটা আবার দুইটা উপধাপে বিভক্ত। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, একটা কি এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। এর জন্য ভাইয়া আমি এই বোর্ডটাকে দেখো দুই ভাগে হচ্ছে ভাইয়া ভাগ করেছি, কারণ আমরা এই পাশে শিখব প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, আমরা এই পাশে শিখব এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আমরা একসাথে সামগ্রিক চক্রটা হচ্ছে ভাইয়া কমপ্লিট করব। তাহলে ভাইয়া আমরা যেই পর্যায়ে পর্যন্ত রেখে গিয়েছিলাম তারপর থেকে ভাইয়া শুরু করি। মন দিয়ে শোনো, তোমাদের কি মনে আছে ওই যে ভাইয়া স্পোরোজয়েড বলো অ্যানোফিলিস মশকি থেকে আসা ম্যালেরিয়ার জীবাণু, যেটা কি আমার যকৃত কোষ বা হেপাটোসাইটকে আক্রমণ করার মাধ্যমে কি হেপাটিক সাইজোগনি প্রক্রিয়া শুরু করেছিল? তাহলে আমরা সেই চিত্রটা দিয়ে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে শুরু করি, প্রক্রিয়াটা বর্ণনা শুরু করি। দেখো এই ধরো ভাইয়া এটা হচ্ছে একটা যকৃত কোষ বা হেপাটোসাইট। ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা যকৃত কোষ বা হেপাটোসাইট। এই ধরো তার হচ্ছে ভাইয়া নিজস্ব নিউক্লিয়াস এবং কি ঘটনা ঘটবে ভাইয়া? ঘটনা হচ্ছে দেখো আমি তোমাকে দেখাই, ধরো এই যে ভাইয়া একটা স্পোরোজয়েড যেটা হচ্ছে কি মাকু আকৃতির এবং কি মশকের লালা গ্রন্থি থেকে হচ্ছে মানবদেহে প্রবেশ করেছে। এই স্পোরোজয়েড ভাইয়া করলো কি যকৃত কোষকে আক্রমণ করার মাধ্যমে হেপাটিক সাইজোগনি প্রক্রিয়াটা শুরু করলো। এবার দেখো ধারাবাহিকভাবে আসলে কি ঘটে, মনোযোগ দিয়ে ভাইয়া তোমরা হচ্ছে দেখবে। তুমি খেয়াল করে দেখো ভাইয়া যে যখন এই যে দেখো ভাইয়া যখন এই স্পোরোজয়েডটা, দেখো আমি লিখে নিচ্ছি, স্পোরোজয়েড, দেখো যখন এই স্পোরোজয়েডটা আমার যকৃত কোষ অর্থাৎ ভাইয়া হচ্ছে হেপাটোসাইটকে আক্রমণ করলো, দেখো হেপাটোসাইটকে আক্রমণ করলো, তখন কিন্তু ভাইয়া এর আকৃতি ছিল হচ্ছে ভাইয়া দেখো মাকু আকৃতি, খুবই কি চুপসানো আকৃতি। এবার তুমি তো জানো ভাইয়া যকৃত হচ্ছে আমাদের কি জৈব রাসায়নিক কারখানা, তার মানে কি হেপাটোসাইটের মধ্যে কি ছিল? খাদ্য ছিল, পুষ্টি ছিল। এখন হবে কি এই স্পোরোজয়েড পরজীবীটা ভাইয়া সেই যকৃত কোষ থেকে খাদ্য এবং পুষ্টি গ্রহণ করে মোটা এবং তরতাজা হয়ে যাবে। কি বললাম তাহলে? এই যে দেখো স্পোরোজয়েডটা হেপাটোসাইট বা যকৃত কোষ থেকে ভাইয়া কি বললো? খাদ্য এবং পুষ্টি গ্রহণ করে মোটা এবং তরতাজা হয়ে যাবে। তখন তাহলে ভাইয়া সার্বিক চিত্রটা তাহলে কেমন দাঁড়াবে? দেখো এই যে ভাইয়া যকৃত কোষ বা হেপাটোসাইট, হেপাটোসাইটের নিজস্ব নিউক্লিয়াস। আর তুমি খেয়াল করে দেখো, আমি এবার লাল দিয়ে নয়, এবার আমি ধরো নীল দিয়ে আছি। এই যে আমার স্পোরোজয়েডটা, এই স্পোরোজয়েডটা করলো কি ভাইয়া খাদ্য গ্রহণ করে দেখো পরিপুষ্ট হয়ে গেল, গোলাকার আকার হচ্ছে ভাইয়া ধারণ করলো। ঠিক আছে,
এবং ওই দেখো তার ভিতরে কি দেখা যাচ্ছে, নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে। এবার এই অবস্থায় তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে স্পোরোজয়েডটা সে এখন পূর্ণাঙ্গভাবে কোথায় আছে? সে এখন পূর্ণাঙ্গভাবে ভাইয়া হেপাটোসাইট বা যকৃত কোষের ভেতরে লুকিয়ে আছে। তাহলে আমি তো ভাইয়া জানি যে কোনো কিছুর অভ্যন্তরে লুকিয়ে থাকা বা গুপ্ত থাকা, এটা বোঝাতে আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে ভাইয়া ক্রিপ্টো। তোমরা অনেকেই হচ্ছে ক্রিপ্টো কারেন্সির সাথে হচ্ছে পরিচিত হয়ে থাকবে। তুমি যদি খেয়াল করে দেখো, এই ক্রিপ্টো কারেন্সির বাংলা আবিধানিক অর্থ হচ্ছে গুপ্ত মুদ্রা। তার মানে কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, আর ক্রিপ্টো মানে হচ্ছে ভাইয়া গুপ্ত। তাহলে এখানে হচ্ছে কি, এই যে স্পোরোজয়েডটা ভাইয়া হেপাটোসাইটের অভ্যন্তরে ভাইয়া হচ্ছে এসে কি বাসা বাঁধলো, পরিপুষ্ট হয়ে কি করলো, অবস্থানগুলো ভিতরে লুকিয়ে রইল। এর জন্য ভাইয়া এই অবস্থায় তাকে ভাইয়া বলা হয় হচ্ছে, যেহেতু সে লুকিয়ে আছে, গুপ্ত আছে, ওকে ভাইয়া বলা হয় হচ্ছে ক্রিপ্টোজয়েড। ওকে কি বলা হয়? ক্রিপ্টোজয়েড। তাহলে আমার সাথে সাথে তোমরা সেটা লিখে রাখো, তাকে বলা হয় হচ্ছে ভাইয়া লুকিয়ে থাকার কারণে ক্রিপ্টোজয়েড, যেখানে ক্রিপ্টো শব্দের অর্থ কি, লুকায়িত। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা হচ্ছে ভাইয়া জেনে গেলাম। এবার দেখো ভাইয়া সামনে পরবর্তী ধাপে ভাইয়া কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে ভাইয়া ক্রিপ্টোজয়েড, তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে ক্রিপ্টোজয়েডটা যে এখানে আছে, বলো এই ক্রিপ্টোজয়েডের অভ্যন্তরে নিউক্লিয়াস ভাইয়া কয়টা? ক্রিপ্টোজয়েডের অভ্যন্তরে ভাইয়া নিউক্লিয়াস হচ্ছে একটা। এখন তুমি তো জানো যে এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, তার মানে এখানে অবশ্যই কি সাইজন্ট ফরমেশন হইতে হবে। সাইজন্ট যেন কি ভাইয়া, যে এক কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা প্রাপ্ত হতে হবে। তাহলে এখানে কি ঘটনা ঘটবে ভাইয়া, এই যে ক্রিপ্টোজয়েড, এই ক্রিপ্টোজয়েডের ভেতরে থাকা যে ভাইয়া নিউক্লিয়াস, পরবর্তীতে হবে কি, সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হবে, কিন্তু ভাইয়া কোনো সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু ভাইয়া হবে না। অর্থাৎ শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে, কোনো সাইটোকাইনেসিস হবে না। তোমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন পড়ে এসেছো, তোমরা অবশ্যই জানো ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে বলো তো ভাইয়া, যদি পরবর্তীতে তুমি খেয়াল করে দেখো, যদি আমি চিত্রটা পরবর্তী ধাপটা ভাইয়া আঁকার চেষ্টা করি, দেখো ভাইয়া পরবর্তীতে এই ধরো আমার হচ্ছে লিভার কোষ বা যকৃত কোষ বা হেপাটোসাইট, যদি ভাইয়া এই ধরো তোমার হচ্ছে হেপাটোসাইটের নিউক্লিয়াসটা ধরো হচ্ছে ভাই আমরা আঁকলাম, ধরো যদি হচ্ছে এই ক্রিপ্টোজয়েটের ভেতরে থাকা নিউক্লিয়াসটা যদি ভাইয়া বারবার সংখ্যা বৃদ্ধি করে, তখন ভাই আমি কি দেখতে পাবো, তখন ভাইয়া আমি দেখতে পাবো যে এক কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। তখন আমি কি দেখতে পাবো ভাইয়া, তখন আমি দেখতে পাবো এক কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এবং তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে ভাইয়া এক কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হওয়া হচ্ছে দশা বা ঘটনা। এই দশাকে ভাইয়া আমরা কি বলি, এই দশাকে ভাইয়া আমরা বলি হচ্ছে সাইজন্ট। তার মানে এখানে কি ফরমেশন হয়েছে, এখানে হচ্ছে ভাইয়া সাইজন্ট ফরমেশন হয়েছে। তাহলে ভাইয়ার সাথে লিখে রাখো, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে সাইজন্ট ফরমেশন হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম যে ভাই ক্রিপ্টোজয়েডের ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা বারবার বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় উপনীত হলো, যার নাম কি ভাইয়া, যার নাম হচ্ছে সাইজন। এবার মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যেহেতু এখন দেখো হেপাটোসাইট বা যকৃত কোষের ভেতরে সাইজন সৃষ্টি হলো, বহু নিউক্লিয়াস সৃষ্টি হলো, ওই বহু নিউক্লিয়াসের কারণে, বহু নিউক্লিয়াসের দখলদারিত্বের কারণে বা বহু নিউক্লিয়াসের প্রভাবে যকৃত কোষের যে নিজস্ব নিউক্লিয়াস, ওই নিজস্ব নিউক্লিয়াসটা ভাইয়া কিছুটা বিকৃত হওয়া শুরু করবে। তার মানে যকৃত কোষের এই যে নিউক্লিয়াসটা ছিল, নিজস্ব নিউক্লিয়াস, ওই নিজস্ব নিউক্লিয়াস কি করতে পারবে না, তার নিজস্বতা আর ধরে রাখতে পারবে না। সে আস্তে আস্তে কি করবে ভাইয়া, সে আস্তে আস্তে দেখো বিকৃত হওয়া শুরু করবে। ঠিক আছে, তার মানে দেখো এই গোল নিউক্লিয়াসটা কি হয়ে গেল, এটা আস্তে আস্তে ভাইয়া বিকৃত হওয়া শুরু হয়ে গেল। তাহলে আমি এইটুকু পর্যন্ত ভাই হচ্ছে বুঝে গেলাম। এবার তাহলে তুমি দেখো ভাইয়া পরবর্তী ধাপে ভাইয়া হচ্ছে কি ঘটে। এবার পরবর্তী ধাপে ভাইয়া কি ঘটে এটা বোঝার জন্য তুমি খেয়াল করে দেখো, এই যে সাইজনটা যে ভাইয়া হচ্ছে আছে, এইটা আমি করব কি, তোমাকে একটু ভালো করে বোঝানোর জন্য ভাইয়া আমি জাস্ট জুম ইন করে এই সাইজনটাকেই মনে করো ভাইয়া হচ্ছে এখানটাই হচ্ছে ভাইয়া আঁকবো। তার মানে এই যে জাস্ট এই সেলুলার পার্টটা, এই পার্টটা আমি ভাইয়া কী করলাম, এখানটায় হচ্ছে তোমাকে বোঝানোর জন্য হচ্ছে আঁকলাম। তাহলে ভেতরে বহু নিউক্লিয়াসগুলো হচ্ছে ভাইয়া দিয়ে দিই। তাহলে ধরো এই যে ভাইয়া ভেতরে কি একটা নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস, তিনটা, চারটা, মানে কি অসংখ্য নিউক্লিয়াস বা সাইজন দশা। এই দশাটা আমি কী করলাম, জাস্ট এখানে আঁকলাম। এবার তুমি খেয়াল করো ভাইয়া, এই যে নিউক্লিয়াসগুলো, এখন এই নিউক্লিয়াসগুলোর মনে হচ্ছে ভাইয়া ইচ্ছা জাগলো যে না, আমি আর নিউক্লিয়াস হিসেবে থাকবো না, আমি নিজের একটা পূর্ণাঙ্গ কোষীয় সত্তা চাই। তাহলে চিন্তা করো, ওরা তাহলে কি চাই ভাইয়া, নিজের একটা পূর্ণাঙ্গ কোষীয় সত্তা চাই। তাহলে বলো তো ভাইয়া,
ওরা যদি নিজের পূর্ণাঙ্গ কোষীয় সত্তা চায় তাহলে ওদের এখন ভাই কী প্রয়োজন হবে? ওদের অবশ্যই কিছু তো নিউক্লিয়াস আছে, ওদের তাহলে ভাই এখন কী লাগবে? ওদের ভাইয়া লাগবে পারিপার্শ্বে ভাইয়া কিছু লাগবে হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজম। কিসের প্রয়োজন হবে ভাইয়া? আশেপাশে ওদের প্রয়োজন হবে ভাইয়া কি কিছু সাইটোপ্লাজম। এই প্রত্যেকের আশেপাশে কিছু কিসের প্রয়োজন হবে? সাইটোপ্লাজমের প্রয়োজন হবে। তারা যদি তাদের কোনোভাবে সাইটোপ্লাজম হচ্ছে অ্যাকুমুলেট করতে পারে, সাইটোপ্লাজম হচ্ছে ভাইয়া জড়ো করতে পারে বা জমা করতে পারে, তাহলে ওরা মোটামুটি কি একটা ভাইয়া কোষীয় অবয়ব হচ্ছে পেয়ে যাবে, তাই না বলো? তার মানে এ ধরো তারা কি করলো, পাশে হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে জড়ো করলো, কিন্তু বলো তো ভাই তারা কি পূর্ণাঙ্গ কোষীয় অবয়ব হচ্ছে পেলো না? ভাইয়া কি প্রয়োজন আছে ওদের? এখনো ভাইয়া বাইরে কোষ ঝিল্লির প্রয়োজন আছে। তার মানে ওদের দেখো এখন কি হবে, বাইরে ভাইয়া কোষ ঝিল্লির সৃষ্টি হবে। যখন বাইরে ভাইয়া কোষ ঝিল্লির সৃষ্টি হবে তাহলে বলো তো ভাইয়া ব্যাপারটা আমি তাহলে কী বলতে পারি, যে এই যে আমার সাইজনগুলো যে ছিল, এখন তাহলে কি এই সাইজনগুলোর চারদিকে সাইটোপ্লাজম এবং হচ্ছে কি কোষ ঝিল্লি জড়ো হয়ে একটা কোষীয় অবয়বের মতো গঠন সৃষ্টি করলো, তাই না? এই যে দেখো নীল নীলগুলো হচ্ছে কি আমার এই সাইজনটা থাকা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম এবং কি কোষ ঝিল্লি জড়ো হয়ে একটা কোষীয় গঠনের মতো হচ্ছে ভাইয়া সৃষ্টি করলো। এবং এই জিনিসটাই আমি তোমাকে বোঝানোর জন্য হচ্ছে আলাদা করে এঁকেছিলাম, এবার সেটা আমি সার্বিকভাবে করবো কি ভাইয়া, এটা হচ্ছে আমি এখানটায় হচ্ছে ভাইয়া এঁকে ফেলবো। তাহলে বলো তো ভাইয়া দেখো ওই যে তোমার হচ্ছে হেপাটোসাইট বা যকৃত কোষের হচ্ছে ভাইয়া দেখো ওই যে ভাইয়া সেই বিকৃত বা ক্ষয়িষ্ণু নিউক্লিয়াস, ওটা হচ্ছে ভাইয়া আমরা কি করলাম, ওটা হচ্ছে ভাইয়া এঁকে ফেললাম। এবার বলো তো ভাইয়া এইখানে সাইজন্টের চিত্রটা ভাইয়া কেমন হবে? এখানে সাইজন্টের চিত্রটা দেখো, আমি যদি ঠিক আগের চিত্রটাই হচ্ছে ভাইয়া আঁকি, তার মানে এই দেখো ভেতরে ভেতরে কি ছিল ভাইয়া, ভেতরে ভেতরে ছিল হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসগুলো, এবং এখন হয়েছে কি এই নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম এবং কি কোষ ঝিল্লি জড়ো হয়ে একটা কোষীয় অবয়ব সে হচ্ছে ভাইয়া প্রাপ্ত হয়েছে। বুঝতে পারলাম? তার মানে আমি ঠিক এই চিত্রটাই কি করলাম, সংক্ষেপিত আকারে এখানটার মধ্যে হচ্ছে ভাইয়া আঁকলাম। এবং এই যে অবস্থা ভাইয়া, এই অবস্থায় এই যে কোষীয় যে একটা সংগঠন প্রাপ্ত হলো, জীবাণুর এই দশার ভাইয়া একটা নিজস্ব নাম আছে। এবং বলতে ভাই সে কি, সে এখনো ভাইয়া, সে এখনো কি যকৃত কোষের ভেতরে ভাইয়া হচ্ছে লুকিয়ে আছে না বলো? তাহলে সে যে এখনো যকৃত কোষের ভিতরে লুকিয়ে আছে, সুতরাং কি ও নামের মধ্যে অবশ্যই কি থাকবে ভাইয়া, ওই ক্রিপ্টো ওয়ার্ডটা হচ্ছে ভাই থাকবে, কারণ সে এখনো কি যকৃত কোষের ভিতরে লুকানো, সে হচ্ছে ভাই ক্রিপ্টো। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এই যে এখানে যে ক্রিপ্টো জয়েট ছিল, ওই যে পরিপুষ্ট হয়ে যাওয়ার পর স্পোরোজয়েটের যে ক্রিপ্টো জয়েট দশাটা ছিল, ওই ক্রিপ্টো জয়েটের যে ভাইয়া এই কোষীয় দশাগুলো তোমার দেখি কি একটু ছোট মনে হচ্ছে না? সুতরাং জীবাণু যখন ক্রিপ্টোজয়েটের চেয়ে একটু ছোট দশায় বা ছোট আকারে উপনীত হবে, ওইটাকে ভাইয়া তখন আমি ক্রিপ্টোজয়েট না বলে বলি ক্রিপ্টোমেরোজয়েট। কি বলি ভাইয়া? ক্রিপ্টোমেরোজয়েট। সুতরাং বলতো জীবাণুর এই প্লাজমোডিয়ামের বা তোমার হচ্ছে স্পোরোজয়েটের এই দশার বা এই অবস্থার নামটা তাহলে ভাইয়া কী দাঁড়াবে? এই দশা বা এই অবস্থার নামটা ভাইয়া দাঁড়াবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। আমার সাথে লিখে রাখো তোমরা সবাই, ক্রিপ্টোমেরোজয়েট। ঠিক আছে, সেটা হচ্ছে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েট। ভালো কথা, জেনে গেলাম। যদি ভাইয়া তাই হয়, এবার দেখো কী হবে ভাইয়া পরবর্তী ধাপে ভাইয়া যেই ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই যে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েট সে ভাববে যাচ্ছা আমি তখন পূর্ণাঙ্গ একটা কোষীয় সত্তার মতো আচরণ চাইলেই করতে পারি, তাহলে আমি আর কেন যকৃত কোষের ভেতরে অবস্থান করবো? তাহলে আমি কি করতে পারি? আমি এখন করবো কি, আমি কিছু রাসায়নিক ক্ষরণ করব, কিছু এনজাইম ক্ষরণ করবো, এবং কি রাসায়নিকের প্রভাবে কী হবে ভাইয়া, যকৃত কোষকে বিদীর্ণ করে আমি অর্থাৎ কি এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো কী করবে, বের হয়ে যাবে। সুতরাং পরবর্তী ধাপে ভাইয়া কী হবে, পরবর্তী ধাপে ভাইয়া যেটা করবে সেটা হচ্ছে এই যে আমাদের যে ভাইয়া যকৃত কোষ, এই যকৃত কোষটা ভাই কী করবে বলো তো? এই যকৃত কোষটা দেখো, এই কোষটা হচ্ছে ভাই কীভাবে কী করবে, সেই কোষটা হচ্ছে ভাইয়া বিদীর্ণ হয়ে যাবে। এবং যকৃত কোষটা যখন ভাইয়া হচ্ছে বিদীর্ণ হয়ে যাবে তখন বলতো ভাইয়া কী হবে, তখন হচ্ছে যকৃত কোষ থেকে এই যে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েটগুলো, এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো ভাইয়া করবে কি, যকৃত কোষ থেকে বাইরে চলে আসবে, যকৃত কোষ থেকে ভাইয়া বাইরের দিকে চলে আসবে। এই দেখো তারা করলো কি ভাইয়া, যকৃত কোষ থেকে বাইরে চলে আসলো। এবার ঘটনা হচ্ছে ভাইয়া তারা যে যকৃত কোষ থেকে বের হলো, বের হয়ে ভাইয়া তারা যাবে কোথায়? তারা যেহেতু ভাইয়া ছিল হচ্ছে যকৃত কোষে বা হেপাটোসাইটে, ওরা বেসিক্যালি ভাইয়া যকৃত কোষ থেকে বের হয়ে একটা জায়গায় বা একটা স্পেসে যাবে। সবাই লিখে রাখো ভাইয়া, সেই স্পেসের নাম হচ্ছে ভাইয়া সাইনোসয়েড। সেই স্পেসের নাম কি ভাইয়া? সেই স্পেসের নাম হচ্ছে ভাইয়া
সাইনোসয়েড। ভাইয়া তোমাকে কি বললো যে একটা যকৃত কোষ বা হেপাটোসাইটকে বিদীর্ণ করে বা ভেঙে যখন ক্রিপ্টোমেরোজয়েডগুলো ভাইয়া হচ্ছে বের হয়ে যাবে, ওরা ভাইয়া কোন জায়গায় গিয়ে অবস্থান করবে? ওরা হচ্ছে ভাইয়া যকৃত কোষের মধ্যে থাকা সাইনোসয়েডে হচ্ছে অবস্থান করবে। তুমি বলতে পারো ভাইয়া সাইনোসয়েড কি? আমি সহজ কথায় বলি, সেটা হচ্ছে ভাইয়া ধরো এটা যদি হচ্ছে একটা ভাইয়া যকৃত কোষ হয় এবং এর পাশে ভাইয়া যদি এটা আরেকটা যকৃত কোষ হয়, দুইটা যকৃত কোষের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য ভাইয়া একটা ক্ষুদ্র নালী আছে এবং সেই নালী বা ফাঁকা জায়গা বা স্পেসটার নাম হচ্ছে ভাইয়া সাইনোসয়েড। তার মানে সহজ কথায় যকৃতের দুইটা কোষ বা হেপাটোসাইট, যদিও আমি তোমাকে আকার জন্য হচ্ছে চতুর্ভুজাকার এঁকেছি, তুমি জেনে রাখবে সেটা হচ্ছে ভাইয়া যকৃত কোষগুলো হয় হেক্সাগোনাল বা ষড়ভুজাকার। ঠিক আছে, একটা এমসিকিউ তুমি ভাই জেনে রাখলে, সেটা তাহলে দেখো ভাইয়া, সেটা বললাম যে ভাইয়া দুইটা যকৃত কোষের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য যে স্পেস, ওটাই হচ্ছে ভাইয়া কি? সাইনোসয়েড। তার মানে সাইনোসয়েড হচ্ছে ভাইয়া দুইটা যকৃত কোষের একটা কমন স্পেস। ঠিক আছে, তার মানে কোনো জীবাণু যদি ভাইয়া বা ক্রিপ্টোমেরোজয়েডগুলো যদি ভাইয়া সাইনোসয়েডে চলে আসতে পারে, এর অর্থ হচ্ছে যদি সে কমন স্পেসে আছে, এখন চাইলে সে সেখান থেকে নতুন যকৃত কোষকেও কি করতে পারে? আক্রমণ করতে পারে। এবং এই যে তুমি যে কনসেপ্টটা বুঝলা যে সাইনোসয়েডে থাকার জন্য এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো বা জীবাণুগুলো নতুন যকৃত কোষকে আক্রমণ করতে পারে, এই আক্রমণ করার মাধ্যমেই হচ্ছে ভাইয়া আমার হেপাটিক সাইজোগনির পরবর্তী যে ফেজ, সেই ফেজটা হচ্ছে ভাইয়া শুরু হবে। দেখো তুমি ভাইয়া জেনে খুশি হবে, দেখো এই যে আমি যে এই পর্যন্ত ভাইয়া আঁকলাম, তোমার মনে আছে হেপাটিক সাইজোগনি ভাইয়া দুইটা ফেজ ছিল, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, একটা কি ছিল? এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তুমি জেনে রাখো ভাইয়া, এই যে এই পর্যন্ত ভাইয়া আঁকলো, এটু কি হচ্ছে ভাইয়া? প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তাহলে আমাকে বলো ভাইয়া কি বললো? এই যে এই পোর্শনটুকু বা এতটুকু, এটাকেই হচ্ছে কি বলা হয়? এটাকেই ভাইয়া বলা হয় হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক ঠিক আছে, এটুককেই ভাইয়া বলা হয় হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আমি হেপাটিক না লিখে সংক্ষেপিতভাবে শুধুমাত্র সাইজোগনি লিখছি। তাহলে দেখো ভাইয়া আমরা কত সহজে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা হচ্ছে ভাইয়া পড়ে ফেললাম, তাই না? সহজ ছিল না বলো? তাহলে ভাইয়া তোমাদের জন্য আমি এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা আরেকবার রিকল করবো, একটু ভাইয়া জাস্ট মন দিয়ে শোনো। বলো তো ভাইয়া, সর্বপ্রথম কি হয়েছিল? স্ত্রী অ্যানোফিলিস মশকি যখন কি মানুষকে হচ্ছে কামড়ালো, তখন কি ওই স্ত্রী অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থি থেকে ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ কি স্পোরোজয়েড কি করলো? মানুষের রক্তে প্রবেশ করলো এবং কি কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় রক্তের মাধ্যমে বাহিত সেটা ভাই কোথায় গেল? যকৃত কোষ বা হেপাটোসাইটে। এই যে আমাদের প্রথম চিত্রটা। সেকেন্ডলি হলো কি ভাইয়া, এই মাকো আকৃতির স্পোরোজয়েডটা ভাইয়া হেপাটোসাইট থেকে পুষ্টি নিউট্রিয়েন্ট সংগ্রহ করে পরিপুষ্ট হলো, মোটা হলো, এবং ওই অবস্থা বা ওই দশাকে আমি ভাই কি বললাম? ওই দশাকে আমি বললাম হচ্ছে ভাইয়া ক্রিপ্টোজয়েড। ঠিক আছে, কেন ক্রিপ্টোজয়েড বললাম? কারণ কিছু যকৃত কোষের ভিতরে কি ছিল? লুকায়িত অবস্থায় বৃদ্ধি পাচ্ছিল। তারপর ভাইয়া এই যে ক্রিপ্টোজয়েড, এই ক্রিপ্টোজয়েডের ভেতরে যে ভাইয়া নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াস কি করলো ভাইয়া? নিউক্লিয়াসটা বারবার করে কি করলো? বিভাজিত হলো এবং এক কোষের মধ্যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা বা সাইজন্টের সৃষ্টি করলো 3 নম্বর ধাপে। দেন ভাইয়া কি হলো? এই যে সাইজন্ট, এই সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং কি কোষঝিল্লি জমা হয়ে একটা কোষের মতো স্ট্রাকচার সৃষ্টি করলো, যাকে ভাইয়া কি বলা হয়? ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, এবং লাস্টলি এই ক্রিপ্টোমেরোজয়েড যেহেতু ভাই কি পূর্ণাঙ্গ কোষীয় অবয়বের মতো আচরণ করে, ওরা ভাবলো আমরা যকৃত কোষের মধ্যে থাকবো না, আমরা যকৃত কোষকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবো। বাইরে কোথায় বের হয়ে আসবে? যকৃত কোষের কমন স্পেস বা সাইনোসয়েডে। এবং এতটুকুর মাধ্যমেই ভাইয়া আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়াটা শেষ হলো। আশা করি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে তোমাদের আর ভাইয়া কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, যদি ভাইয়া হচ্ছে এই হয়, এবার আমি তোমাকে একটা ছোট্ট এমসিকিউ বলতে চাই। সেই এমসিকিউটা ভাই তুমি জেনে রাখবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে ভাইয়া তুমি এমসিকিউটা জেনে রাখো। মনে আছে ওই যে অ্যানোফিলিস মশকি যখন আমাকে কামড় দিল, ম্যালেরিয়ার জীবাণু কি করলো? অর্থাৎ কি স্পোরোজয়েড ভাই কি করলো? আমার রক্তে প্রবেশ করলো এবং সেটা রক্ত থেকে বাহিত হয়ে হয়ে আমার হেপাটোসাইট বা যকৃতে আসবে। এটুকুর জন্য ওর ভাইয়া সময় প্রয়োজন হয় হচ্ছে ভাইয়া 30 মিনিট। এমসিকিউটা তুমি হচ্ছে জেনে রাখো, সময় কতটুকু প্রয়োজন হয় ভাইয়া? ওর সময় প্রয়োজন হয় হচ্ছে ভাইয়া
30 মিনিট। ঠিক আছে, প্রথম এমসিকিউ গেল। এবং সেকেন্ড আরেকটা ভাইয়া এমসিকিউ আছে, সেই এমসিকিউটা হচ্ছে তোমার মনে আছে ওই ক্রিপ্টোজয়েটের ভেতরে যে ভাইয়া নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা কি বারবার বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশার সৃষ্টি করবে। তোমাকে একটা এমসিকিউ ভাইয়া জানতে হবে, সেই এমসিকিউটা হচ্ছে এই যে সাইজন, একটা সাইজন্টের মধ্যে কতগুলো নিউক্লিয়াস ভাইয়া থাকতে পারে। এমসিকিউ জেনে রাখো ভাইয়া, একটা সাইজন্টে গড়ে হচ্ছে 1000 থেকে 1200টা নিউক্লিয়াস থাকতে পারে। ভাইয়া কি বললো, সাইজন্টে কতগুলো নিউক্লিয়াস থাকতে পারে? 1000 থেকে 1200 যদি হয় আমাদের তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট হয়ে গেল। এবার ভাইয়া আমাদের রয়ে যাবে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এবং এটা ভাইয়া প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বুঝলে খুবই সহজ। তুমি দেখো এটা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে ভাইয়া আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমরা তো শুরু করি। সেটা হচ্ছে ভাইয়া ওই যে মনে আছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে ওই যে ভাইয়া সর্বশেষ ক্রিপ্টোমেরোজয়েডগুলো কি করেছিল ভাইয়া, এই যে যকৃত কোষকে বিদীর্ণ করে সাইনোসয়েডে আশ্রয় নিয়েছিল না? তাহলে এই যে সাইনোসয়েডে আশ্রয় নেওয়া যে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েড, এরা এখন করবে কি ভাইয়া, এরা হচ্ছে ভাইয়া এখন নতুন যকৃত কোষকে আক্রমণ করার মাধ্যমে, ভাইয়া কি বললো, এরা এখন নতুন যকৃত কোষ, দেখো আমি তোমাকে দেখাচ্ছি ভাইয়া। তাহলে দেখো এরা হচ্ছে ধরো এই যে এটা তোমাকে আমি জাস্ট বোঝার জন্য বোঝাচ্ছি, দেখো যে এটা হচ্ছে ধরো ভাই আমার একটা নতুন যকৃত কোষ, এবং এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃত কোষকে ভাইয়া আক্রমণ করার মাধ্যমে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনির সূচনা করবে। সুতরাং মনোযোগ দিয়ে শোনো ভাইয়া কি বলো, ধরো এটা হচ্ছে আমার একটা নতুন সুস্থ যকৃত কোষ বা হেপাটোসাইট। ঠিক আছে, ভাই এটা লিখলো একটা নতুন সুস্থ যকৃত কোষ বা হেপাটোসাইট। তাহলে এখন যেই ঘটনাটা ভাইয়া হচ্ছে ঘটবে, সেই ঘটনা হচ্ছে ভাইয়া এই যে ক্রিপ্টোমেরোজয়েড, এই ক্রিপ্টোমেরোজয়েড ভাইয়া করবে কি, এই ক্রিপ্টোমেরোজয়েডটা হচ্ছে ভাইয়া একটা নতুন সুস্থ যকৃত কোষ বা হেপাটোসাইটকে ভাইয়া আক্রমণ করবে, তার অভ্যন্তরে ভাইয়া হচ্ছে প্রবেশ করবে। এই দেখো তার অভ্যন্তরে কি করে গেল, প্রবেশ করে গেল, এবং এর মাধ্যমে কি হবে ভাইয়া, এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনির সূচনা হবে। তুমি তাহলে বলো তো ভাইয়া তার পরের ধাপে হচ্ছে ভাইয়া কি হতে পারে, এবং এগুলো ভাইয়া খুবই সহজ ধাপ, হুবহু আগের ধাপগুলোই ভাইয়া হচ্ছে আমরা আবার রিপিট করবো। দেখো ভাইয়া এখানে তাহলে পরবর্তী ধাপে ভাইয়া কি হতে পারে, পরবর্তী ধাপে যেটা হবে সেটা হচ্ছে এই যে নতুন যকৃত কোষ বা হেপাটোসাইট, তার মধ্যে কি চলে আসলো, তার মধ্যে হচ্ছে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েডগুলো হচ্ছে ভাইয়া চলে আসলো। এখন ওই আগের মতোই ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েডগুলো করবে কি ভাইয়া, সেই ক্রিপ্টোমেরোজয়েডগুলো ভাববে যে আচ্ছা আমার মধ্যে কি আছে, আমার মধ্যে যেহেতু নিউক্লিয়াসটা আছে, আমি তো চাইলে কি করতে পারি, আমার নিউক্লিয়াসগুলোকে বারবার বারবার বিভাজিত করে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বা সাইজন ফর্মেশন করতে পারি। তাহলে এখন হবে কি ভাইয়া, এই যে ক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে থাকা যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা করবে কি আবার হচ্ছে ভাইয়া বিভাজন করবে, এবং বারবার বারবার বিভাজনের মাধ্যমে এখানেও ভাইয়া কি হবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা সে প্রাপ্ত হবে। এবং এটাকেও আমি তাহলে কি বলবো ভাইয়া, এটাকেও আমি বলবো কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা। ঠিক আছে, যদি হচ্ছে এই হয় ভাইয়া, তারপরে ধাপটা কি হবে, হুবহু ভাই আগের মতো, যে এবার এই যে সাইজন দশায় যে পরজীবী বা জীবাণুগুলো, ওরা ভাইয়া কি বলবে, ওরা বলবে যে না আমি কেন শুধুমাত্র বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হয়ে থাকতে চাই, আমি তো আসলে কি একটা কোষীয় অবয়ব বা কোষীয় সত্তা পেতে চাই। তাই বলতো সেটা পাওয়ার জন্য আগে কি করতে হবে, আমরা মাত্র পড়ে আসলাম যে এখন হবে কি ওই সাইজন্টের নিউক্লিয়াসগুলো চারদিকে সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি জমা হয়ে ভাইয়া কি করবে, সাইটোপ্লাজম এবং ভাইয়া কোষ ঝিল্লি জমা হয়ে এখানে কি একটা সেলুলার স্ট্রাকচার বা একটা কোষের ন্যায় গঠন সৃষ্টি করবে। তাহলে কি সেম ঘটনা ভাইয়া হবে, এই দেখো আমার হচ্ছে এই যে দেখো ভাইয়া আমার ধরো যকৃত কোষ বা হেপাটোসাইট, এই যে ভাইয়া হেপাটোসাইট, এর মনে করো কি, তাই এটা হচ্ছে হেপাটোসাইটের নিজস্ব নিউক্লিয়াস, আর এটা মনে করো ভাইয়া ছিল হচ্ছে কি আমাদের কি সাইজন, এবং হবে কি এখন ওই সাইজন্টের যে নিউক্লিয়াসগুলো ভাইয়া আছে ওর চারদিকে ভাইয়া সাইটোপ্লাজম এবং কি কোষ ঝিল্লি জমা হয়ে নতুন কোষের ন্যায় একটা অবয়বের হচ্ছে সৃষ্টি করবে। এবং ভাইয়া এই অবয়বটা বলতো দেখতে কি ক্রিপ্টোমেরোজয়েডের মতোই না, তাহলে কি এর নামও কি ভাইয়া আমরা ক্রিপ্টোমেরোজয়েড দিব না ভাইয়া, আমরা এর নাম কি করব না, এর নাম হচ্ছে আমরা ক্রিপ্টোমেরোজয়েড দিব না। কারণ যদি আমরা এর নামও ক্রিপ্টোমেরোজয়েড দিই, তুমি তখন হচ্ছে ভাইয়া কনফিউজড হয়ে যাবা যে আসলে ক্রিপ্টোমেরোজয়েড এটা কি আসলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির নাকি সেটা আসলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সুতরাং ভাই আমরা যেটা করব, এটাকে আমরা যেহেতু সেটা পরবর্তীতে হচ্ছে, এই জন্য সেটা পরবর্তী বোঝাতে আমি এর মধ্যে মেটা প্রিফিক্সটা যোগ করব, এবং এটার নাম হয়ে যাবে ভাইয়া মেটা ক্রিপ্টোমেরোজয়েড। আমাকে বলো এর নাম তাহলে কি হয়ে যাবে, এর নাম হয়ে যাবে ভাইয়া মেটা ক্রিপ্টোমেরোজয়েড। সুতরাং ভাইয়া যা লিখলো পাশাপাশি লিখে ফেলো, এর নাম ভাইয়া হবে হচ্ছে
মেটা ক্রিপ্টো মেরোজয়েড, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা এটা বুঝে গেলাম যে এটাতে আমি তাহলে এখন কি বলবো, এটাকে আমি বলবো ভাইয়া মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এবার ভাইয়া ঘটনা তাহলে কি হুবহু আবার ভাইয়া আগেরটার মতোই ঘটবে, কিরকম সেটা, এই যে ভাইয়া মেটা ক্রিপ্টো মেরোজয়েড, এই যে কোষের ন্যায় গঠন, ওরাও তাহলে কি বলবো যে আমি তাহলে কেন আর হেপাটোসাইটের ভিতরে থাকবো, আমি তাহলে কি চাবো এখন যকৃত কোষ বা হেপাটোসাইটকে বিদীর্ণ করে কি করতে, বাইরে বের হয়ে যেতে। সুতরাং এখানে কি ঘটনা ঘটবে ভাইয়া, সেম ভাইয়া আগের ঘটনা, এই যে ভাইয়া যকৃত কোষ, এই যকৃত কোষটা ভাইয়া আবার বিদীর্ণ হবে, আবার ভেঙে যাবে, এবং ভাইয়া যকৃত কোষের ভেতরে যে ভাইয়া এই যে মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো যে ভাইয়া ছিল, এরা ভাইয়া এখন কী করবে, তাহলে এরা এখন বাইরে বের হয়ে আসবে। অর্থাৎ এই যে মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো ছিল, এরা আর এখন কি করবে না ভাইয়া, এরা হচ্ছে আর এখন যকৃত কোষের মধ্যে থাকবে না, যকৃত কোষ থেকে কী করবে ভাইয়া, বাইরে বের হয়ে আসবে। এবং তারা যখন বাইরে বের হয়ে আসবে, এর মাধ্যমে আসলে আমাদের কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। বুঝতে পেরেছো? এবার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে ভাইয়া যেই মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো বাইরে বের হয়ে আসলো, মজার ব্যাপার হচ্ছে ভাইয়া ওদের আকৃতি হচ্ছে ভাইয়া দুই রকমের হয়। কয় রকমের হয় ভাইয়া বললো যে যেই মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো হচ্ছে বাইরে বের হয়ে আসলো, ওদের আকৃতি নাকি দুই রকমের হয়। একটা হয় হচ্ছে ভাইয়া কিছুটা ক্ষুদ্র আকৃতি, আরেকটা হয় ভাইয়া কিছুটা বড় আকৃতি। তার মানে ভাইয়া বললো যেটা, সেটা হচ্ছে এই মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো হচ্ছে ভাইয়া দুইটা আকৃতির হয়, একটা খুবই ক্ষুদ্র আকৃতি, একটা কি খুবই বড় আকৃতি। তুমি তাহলে আমাকে বলো তো ভাইয়া, যেগুলো ক্ষুদ্র আকৃতি, ক্ষুদ্র বোঝাতে আমরা কি বলি, ক্ষুদ্র বোঝাতে আমরা বলি হচ্ছে মাইক্রো। তাহলে সে ছিল একটা মেটা ক্রিপ্টো মেরোজয়েড, সে হচ্ছে আকারে ক্ষুদ্র, তাহলে আমি তাকে চাইলে কি বলতে পারি, সে হচ্ছে ক্ষুদ্র মেটা ক্রিপ্টো মেরোজয়েড, মানে সে কি মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। সুতরাং তুমি লিখে রাখো ভাইয়া যে যেই মেটা ক্রিপ্টো মেরোজয়েডটা আকারে ক্ষুদ্র, ওকে ভাইয়া কি বলা হয়, ওকে ভাইয়া বলা হয় হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। আমার সাথে লিখে ফেলো ভাইয়া, সেটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এবং ভাইয়া যেই মেটা ক্রিপ্টো মেরোজয়েডটা আকারে হচ্ছে বড়, আকারে বড় বললে আমরা কি বলি, ম্যাক্রো বলি, রাইট? তাহলে ভাইয়া যে হচ্ছে আকারে বড়, ওকে আমি কি বলতে পারি ভাইয়া, আকারে বড়, অর্থাৎ কিসে, ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। সুতরাং তাকে আমি কি বলবো ভাইয়া, তাকে আমি বলবো হচ্ছে ভাইয়া ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, ঠিক আছে, ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। আমার জায়গা নেই বলে হচ্ছে আমি ভেঙে ভেঙে লিখছি, তুমি চেষ্টা করবে হচ্ছে ভাইয়া একসাথে লিখার, ঠিক আছে, ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। যদি ভাইয়া এই হয়, একটা ছোট্ট এমসিকিউ ভাইয়া তুমি জেনে রাখো, তুমি সিকিউ এর লাস্ট অবশ্যই সেটা হচ্ছে ভাইয়া উল্লেখ করবে, সেটা হচ্ছে ভাইয়া যারা মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, ওরা পরবর্তীতে ভাইয়া আর যকৃত কোষকে আক্রমণ করবে না, ওরা পরবর্তীতে ভাইয়া আক্রমণ করবে হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসিকে। এবং তুমি তো জানোই ভাইয়া যে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার মাধ্যমে কি শুরু হয়ে যাবে, এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হয়ে যাবে। আর ভাইয়া যারা হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, তার মানে যারা কি বড় আকৃতির মেটা ক্রিপ্টো মেরোজয়েড, ওরা ভাইয়া লোহিত রক্তকণিকা না, বরং ওরা হচ্ছে ভাইয়া নতুন যকৃত কোষকেই আবার কি করবে ভাইয়া, নতুন যকৃত কোষকেই আবার হচ্ছে আক্রমণ করবে। এবং এর মাধ্যমে কি আমরা সার্বিকভাবে ভাইয়া হেপাটিক সাইজোগনি প্রক্রিয়াটা হচ্ছে ভাইয়া সম্পন্ন করলাম, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের হেপাটিক সাইজোগনি বুঝতে গিয়ে হচ্ছে ভাইয়া কোনো সমস্যা ইনশাল্লাহ হচ্ছে ভাইয়া হবে না। এবং স্টিল যদি তোমরা হচ্ছে বুঝতে না পারো, তোমরা তো অবশ্যই কি ভিডিওটা হচ্ছে রিওয়াইন্ড করে হচ্ছে দেখতে পারো, তাহলে কি যেই জায়গাগুলো তোমাদের খটকা আছে ওটুকুও হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি ভাইয়া আমি তোমাকে যেটা হচ্ছে বলবো, সেটা হচ্ছে ভাইয়া আমি তোমাকে পুরো প্রক্রিয়াটা ছোট্ট করে জাস্ট রিকল করে তুমি আমার সাথে সাথে নিজের হচ্ছে ভাইয়া মনোযোগ দিয়ে শুনবে, আমার সাথে সাথে হচ্ছে ভাইয়া বলবে। দেখো আমি তোমাকে আর প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলবো না, কারণ ভাইয়া এটা হচ্ছে তুমি অলরেডি জেনে এসেছো, ভাইয়া তোমাকে পড়িয়ে ফেলেছে। আমি ছোট্ট করে ভাইয়া রিকল করবো জাস্ট এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা। তাহলে বা আমাকে বলো, আমার যদিও বা লিখার জায়গা ছিল না, বাট তোমাকে বলে দিলাম ভাইয়া সেটা হচ্ছে কোন প্রক্রিয়া, এটা হচ্ছে ভাইয়া এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া কি হবে, ওই যে ভাইয়া
ক্রিপ্টোমেরোজয়েডগুলো যে যকৃত কোষের সাইনোসয়েডে আশ্রয় নিয়েছিল, ওরা যখন ভাইয়া কি নতুন হেপাটোসাইটকে আক্রমণ করবে তখনই কি হবে, এক্সোসাইটিক সাইজোগনি প্রক্রিয়াটা শুরু হবে। তাহলে কি নতুন যকৃত কোষের ভিতরে কি করলো, তোমার হচ্ছে ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েডটা প্রবেশ করে গেল, এবং এখন কি হবে, ওই ক্রিপ্টোমেরোজয়েডটা আবার কি করবে, বহু নিউক্লিয়াসে বিভক্ত হবে, সাইজন দশায় হচ্ছে উপনীত হবে। এই দেখো সাইজন দশা প্রাপ্ত হলো। তারপর ভাইয়া কি হবে, এই যে সাইজনের চারদিকে সাইটোপ্লাজম এবং কি কোষ ঝিল্লি ভাইয়া জমা হয়ে কি হবে ভাইয়া, নতুন সেলুলার একটা স্ট্রাকচার পাবে, যাকে আমি কি বলবো, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং পরবর্তীতে ভাইয়া হবে কি, এই মেটাক্রিপ্টোমেরোজয়েডটা ভাইয়া হচ্ছে যকৃত কোষকে বিদীর্ণ করে বা ভেঙে হচ্ছে বাইরে বের হয়ে যাবে। এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েডটা যে ভাইয়া বের হচ্ছে, ওর হচ্ছে ভাইয়া আকার কয় রকমের হবে, ওর আকার হবে হচ্ছে ভাইয়া দুই রকমের। একটা হচ্ছে ভাইয়া ছোট আকার, যেটাকে আমি বলবো কি মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। একটা হচ্ছে ভাইয়া বড় আকার, যেটাকে আমি কি বলবো, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং ভাইয়া মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড পরবর্তীতে কাকে আক্রমণ করবে, আরবিসিকে, এবং সে কি সূচনা করবে ভাইয়া, এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর ভাইয়া ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড কি করবে ভাইয়া, সে হচ্ছে আবার নতুন যকৃত কোষকে ভাইয়া কি করবে, আক্রমণ করবে। ঠিক আছে, আশা করি তোমরা সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে ভাইয়া বুঝে গেলা। একটা ছোট্ট এমসিকিউ জেনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া এই যে সার্বিক হেপাটিক সাইজোগনি, এটা সম্পন্ন হতে 7 থেকে 10 দিন সময়ের প্রয়োজন হয়।